Hello everyone, Assalamu alaikum. This is Tariq Hassan. I'm a professional Ielts trainer and welcome to my 7th video on Ielts writing. আজকে আমরা শিখব how to write the body paragraphs for cause, effect and solution type essay. Alright, so that's our class index and we're going to make 35 videos on Ielts writing module. আর এই ক্লাস ইন্ডেক্সটা আমি দিয়ে রাখবো ভিডিওটি ডেসক্রিপশন অংশে সো দ্যাট আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন কবে কোন ক্লাসটা আমরা কভার করতে যাচ্ছি। Anyway, let's get started. যথারীতি আমরা ফরম্যাটটা নিয়ে আলোচনা করব। একটু বলে রাখা ভালো যে এই ফরম্যাটটি রেকমেন্ডেড বাই ব্রিটিশ কাউন্সিল। তার মানে হচ্ছে আমরা যখন এসের বডি পার্টটুকু লিখব তখন আমাদেরকে এই ফরম্যাট মেইনটেইন করে লিখতে হবে। যদি ফরম্যাটটা মেইনটেইন না করি সেক্ষেত্রে আমাদেরকে স্কোর হারাতে হবে। এনিওয়ে, ফরম্যাটটি সাজেস্ট করছে স্টেপ 1-এ আমাদেরকে মেন আইডিয়া দিতে হবে একেবারে ফার্স্ট সেন্টেন্স অফ আওয়ার বডি প্যারাগ্রাফ। সেকেন্ড সেন্টেন্স আমাদের কাজ হচ্ছে নট সেকেন্ড সেন্টেন্স, সেকেন্ড স্টেপে আমাদের কাজ হচ্ছে আমরা আমাদের মেন আইডিয়াটাকে এক্সপ্লেইন করব। একটু বলে রাখা ভালো যে আমাকে এমনটা করতে হবে না যে মেন আইডিয়াটুকু আমাকে একটি সেন্টেন্সই লিখতে হবে। আমি চাইলে কিন্তু দুইটি সেন্টেন্স ইউজ করতে পারি বা তিনটা সেন্টেন্স ইউজ করতে পারি মেন আইডিয়া লেখার জন্য, বা এক্সপ্লেন করতে গিয়ে যদি এমন হয় যে আমার দুইটা বা তিনটা সেন্টেন্স লাগবে, আই ক্যান ডু ইট। সিকোয়েন্সটা ম্যাটার করে, নট দ্য নাম্বার অফ সেন্টেন্স। এনিওয়ে, স্টেপ 3-তে আমাদের কাজ হচ্ছে গিভ অ্যান এক্সাম্পল উইচ মাস্ট বি, যেমন এখানে লেখা আছে উইচ মাস্ট বি রেলেভেন্ট টু ইয়োর মেইন আইডিয়া। সো আমরা এখানে স্টেপ 3-তে আমাদের কাজ হলো এক্সাম্পল দিতে হবে এবং এটা আমাদের এই যে স্টেপ 1 আমরা যে আইডিয়াটা দিয়েছি মেন আইডিয়াটি, এই আইডিয়াটির সঙ্গে এটা রেলেভেন্ট হতে হবে। অবশ্যই আমি যখন বডি পার্টটা লিখবো তখন আপনাদেরকে আরও ভালো করে বিষয়গুলো এই স্টেপগুলো বুঝিয়ে বলবো। স্টেপ 4 আমাদের কাজ হচ্ছে গিভ অ্যান অ্যাডিশনাল অর এক্সট্রা আইডিয়া, নট ম্যান্ডেটরি মেনশন করা আছে, বাট এটা কখনো কখনো ম্যান্ডেটরি হয়ে যেতে পারে। ঠিক কখন ম্যান্ডেটরি হবে সেটা বডি পার্ট লেখার সময় আমি ব্যাখ্যা করে বোঝাবো। স্টেপ 5-এ আমাদের কাজ হচ্ছে ক্লোজ ইউর বডি প্যারাগ্রাফ 1 and 2। এই পার্টটাও অপশনাল, আমাদেরকে বিশেষ করে যেটা হয় যে ডিসকাস বোথ ভিউ এসে অথবা অ্যাগ্রি ডিসএগ্রি টাইপ এসের ক্ষেত্রে ক্লোজিংটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়, বাট ইন দিস কেস আমাদেরকে ক্লোজিং না দিলেও চলবে। এই জন্য আমি এই পার্টটুকু কেটে দিচ্ছি। জাস্ট এ মোমেন্ট। সো আই এম গোয়িং টু মেক ইট লেস ভিজিবল। এনিওয়ে, তো আমাদের হাতে একটি কোয়েশ্চেন আছে, খুবই কমন টাইপ একটা কোয়েশ্চেন গ্লোবাল ওয়ার্মিং নিয়ে। তো সবাই আমার সঙ্গে কোয়েশ্চেনটি পড়ে ফেলেন। গ্লোবাল ওয়ার্মিং continues to increase at an alarming rate. What are the causes? Suggest some solutions. এবং আমরা ব্র্যাকেটে দেখতে পাচ্ছি what is the consequence. আচ্ছা, এটা ব্র্যাকেটে দেওয়ার কারণটা হচ্ছে মোস্ট অফ দি কেসে আইএলস এক্সামে যে কোনো দুইটা চায়, সবসময় তিনটা চায় না, বাট আমরা আজকে শেখার স্বার্থে তিনটি দিয়ে করবো। ধরা যাক যে আমাদের পরীক্ষাতে তিনটি চাইলো, সেক্ষেত্রে এসেটা কেমন হবে বডি পার্টটা। এনিওয়ে, সো কোয়েশ্চেনটা আমরা আবার একটু পড়ে নিই। গ্লোবাল ওয়ার্মিং কন্টিনিউস টু ইনক্রিজ অ্যাট অ্যান অ্যালার্মিং রেট, হোয়াট আর দ্য কজেস, সাজেস্ট সাম সলিউশনস, হোয়াট ইজ দ্য কনসিকুয়েন্স। আচ্ছা, একটু আগে যেমন বলেছিলাম যে কখন স্টেপ 4 ম্যান্ডেটরি হয়ে যাবে, যদি এখানে প্লুরাল দেয়া থাকে। মানে কি, এখানে বলেছে হোয়াট আর দ্য কজেস, যদি এমন বলতো যে হোয়াট ইজ দ্য কজ, অথবা লাইক নট প্লুরাল সিঙ্গুলার দেয়া আছে, যেমন সাজেস্ট সাম সলিউশন না বললে যদি বলে সাজেস্ট আ সলিউশন, সেই ক্ষেত্রে আমাদের স্টেপ 4 কিন্তু ম্যান্ডেটরি হবে না। বাট যেহেতু এইখানে এই কোয়েশ্চেনে প্লুরাল বলা আছে, এই জন্য আমাদেরকে স্টেপ 4 দিতে হবে। এনিওয়ে, লেখার সময় আমি আরও ব্যাখ্যা করে বোঝাবো। তাহলে আমরা লেখাটা শুরু করি। সো এই পার্টটুকুন হচ্ছে ইন্ট্রোডাকশন। আমি ইন্ট্রোডাকশন নিয়ে সেকেন্ড এবং থার্ড ক্লাসে কথা বলেছি। যারা আগের ক্লাসগুলো দেখেননি তাদেরকে আমি ওয়ান্স এগেইন রেকমেন্ড করব ওই ক্লাসগুলো দেখে আজকের ক্লাসটি দেখেন। সেক্ষেত্রে যেটা হবে যে আপনার জন্য এই লেকচারের সঙ্গে কানেক্ট করতে পারাটা সহজ হবে, খুব মিনিংফুল হবে তখন। এনিওয়ে, তো আমরা বডি পার্টটা লেখা শুরু করলাম। তো আমরা একটু ব্রেইন স্টর্মিং করে নিই। আমাদের কোয়েশ্চেনটা বলছি যে গ্লোবাল ওয়ার্মিং continues to increase at an alarming rate. আমাদের কাছে প্রথমে কারণ চাওয়া হচ্ছে। তো আমরা যদি ব্রেইনস্টর্মিং করি যে গ্লোবাল ওয়ার্মিং কেন হয়েই চলছে বা বেড়েই চলছে, এর পেছনে যে প্রথম কারণটা দাঁড়ায় সেটা হচ্ছে কার্বন এমিশন। এছাড়া আমরা বলতে পারি ডিফরেস্টেশনও বলতে পারি। এনিওয়ে,
তো আমরা একটু লক্ষ্য করতে হবে, আমরা যেহেতু ইন্ট্রোডাকশনে মেনশন করব, যদি সেটা কজ ইফেক্ট সলিউশন এসে হয়, যেটা আমি থার্ড ক্লাসে বুঝিয়েছি অথবা সেকেন্ড ক্লাস আপনি দেখে নেবেন, যে ওখানে আমরা কি করব, ইন্ট্রোডাকশনে একটি মেজর কজ, একটি মেজর সলিউশন এখানে মেনশন করব, এবং ইন্ট্রোডাকশনে যে মেজর কজ বা সলিউশন আমরা মেনশন করেছি, ওই মেজর কজ বা ওই সলিউশনটাকেই কিন্তু নিয়ে আমাদেরকে বডি পার্ট লিখতে হবে। এখানে আমরা বডি পার্টে অন্য কোনো আইডিয়া বা অন্যথা লিখব না। তো আমরা যেহেতু এখানে ইন্ট্রোডাকশনটা যদি আমরা পড়ি, সেখানে আমরা কারণ হিসেবে যে এখানে দেখিয়েছি সেটি হচ্ছে মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ফ্যাক্টরস বিহাইন্ড গ্লোবাল ওয়ার্মিং ইজ রেকলেস কার্বন এমিশন। তার মানে আমাদেরকে লিখতে হবে এখন কার্বন এমিশন নেই। সো আমরা শুরু করছি। সো আমাদের বডি ওয়ানে কাজ হচ্ছে কজ দিব, এবং এক্ষেত্রে আমরা গ্লোবাল ওয়ার্মিংয়ের পেছনে কারণ দেখাচ্ছি কার্বন এমিশন। সো মেন আইডিয়া, ফার্স্ট সেন্টেন্স, দ্য প্রিডমিনেন্ট ফ্যাক্টর রিজাল্টিং ইন দি ওয়ার্মিং অফ দি প্ল্যানেট ইজ দি এমিশন অফ কার্বন ডাইঅক্সাইড। সো আমরা খুব সহজ করে সেন্টেন্সটাকে লিখেছি, কোনো কমপ্লেক্স করার চেষ্টা করিনি, করার প্রয়োজন হবেও না। মানে যদি কখনো এমন হয়, যেমন এই কথাটা একটু বলে রাখা ভালো, যে আমাদের মধ্যে অনেকেরই ভুল ধারণা আছে যে আইএলটিএস রাইটিংয়ে ভালো স্কোর করতে হলে আমার সেন্টেন্সগুলো অনেক বড়, লম্বা, কমপ্লিকেটেড করতে হবে। এটা কমপ্লিটলি একটি ভুল ধারণা। এটি আইএলসের রাইটিংয়ের যে মার্কিং ক্রাইটেরিয়া আছে, এখানে কোথাও এই কথাটা লেখা নাই যে আমার সেন্টেন্সকে খুব লং, বিগ অ্যান্ড কমপ্লিকেটেড করে ফেলতে হবে। তবে হ্যাঁ, আমাদের ওয়াইড রেঞ্জ অফ গ্রামার জানা থাকতে হবে, এবং যেখানে যে ধরনের গ্রামারটা প্রয়োজন, যদি মনে হয় এই সিচুয়েশন আমাকে হয়তোবা একটু কমপ্লেক্স টাইপ সেন্টেন্স ইউজ করতে হতে পারে, সাবঅর্ডিনেট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজগুলো মেক করে আমরা একটু কমপ্লেক্স সেন্টেন্স করার চেষ্টা করলাম, দ্যাটস কমপ্লিটলি ফাইন। বাট ইট ডাজেন্ট মিন যে আমাকে সবসময় কমপ্লেক্স করে সেন্টেন্স করতে হবে বা কমপ্লিকেটেড করে সেন্টেন্স লিখতে হবে। এনিওয়ে, তো আমরা খুব সহজ করে একটি সেন্টেন্স লিখেছি আমাদের মেন আইডিয়া পার্টে। দ্য প্রিডমিনেন্ট একটা ভালো একটা ওয়ার্ড ইউজ করেছি। আমরা সেই সঙ্গে আজকের ক্লাসে চেষ্টা করব কয়েকটি ভোকাবুলারি শিখতে। একটু বলে আর একটু মেনশন করে রাখি, আজকের ক্লাসটা একটু লং হবে। অলরাইট, প্রিডমিনেন্ট চমৎকার একটি ভোকাবুলারি, আপনারা চাইলে ইউজ করতে পারেন। প্রিডমিনেন্ট ফ্যাক্টর রিজাল্টিং ইন দ্য ওয়ার্মিং অফ দ্য প্ল্যানেট ইজ দ্য এমিশন অফ কার্বন ডাইঅক্সাইড। তো সেকেন্ড স্টেপে আমাদের কাজ হচ্ছে যথারীতি এক্সপ্লেন করব আমাদের এই যে মেইন আইডিয়া, অর্থাৎ আমরা এখানে দেখাবো যে কিভাবে কার্বন ডাইঅক্সাইড এই গ্লোবাল ওয়ার্মিংকে ট্রিগার করছে। তো আমরা এখন এখানে ব্যাখ্যা করছি। তো এখানে ব্যাখ্যা করার সময় দিস ইজ বিকজ দিয়ে স্টার্ট করতে পারি। সো দিস ইজ বিকজ আমরা অন্যান্য বডি প্যারাগ্রাফ লেখার সময় যেটা করেছি, কখনো কখনো ইন এক্সপ্লেনেশন ইউজ করেছি, বাট দ্যাটস কমপ্লিটলি ফাইন। অলদো আমরা একটু দেখে নিব যে দিস ইজ বিকজ এই ফ্রেজটা কি এই সিচুয়েশনে ফিট ইন করছে কিনা। যেমন পার্টিকুলার এই সিচুয়েশনে এই ফ্রেজটা ফিট ইন করছে, সো উই ক্যান ইউজ দিস। So this is because carbon dioxide traps the heat within the Earth atmosphere, which otherwise would have escaped into the space, and finally results in the gradual rise the global temperature. So এখানে আমরা বলছি যে finally results in the gradual rise, এখানে এখানে অফ আসবে অথবা ইন আসবে। Finally আবার পড়ছি results in the gradual rise of or in the global temperature. সো এখানে আমরা ব্যাখ্যা করে বুঝিয়েছি কিভাবে কার্বন ডাইঅক্সাইড গ্লোবাল ওয়ার্মিংকে ট্রিগার করছে। তো আমরা একটু সহজ করে আমার মতো করে বুঝিয়ে দিই আপনাদেরকে যে কার্বন ডাইঅক্সাইড আমরা জানি সেটা কার্বন ডাইঅক্সাইড কী করে, হিট ট্র্যাপ করে রাখে, আমরা সবাই জানি। তো যখন কার্বন ডাইঅক্সাইড বেশি আমাদের অ্যাটমসফিয়ারে বা আমরা বেশি কার্বন ডাইঅক্সাইড লেটসে প্রডিউস করছি, তখন বেশি পরিমাণ হিট বা তাপ কার্বন ডাইঅক্সাইড ট্র্যাপ করে রাখে আমাদের অ্যাটমসফিয়ারের মধ্যে। আর যদি এই ট্র্যাপিংটা না হতো, তাহলে এই হিট যেটা হতো সেটা আসলে তখন পৃথিবী থেকে বা পৃথিবীর অ্যাটমসফিয়ার থেকে সেটা স্পেসে চলে যায়, অর্থাৎ এই হিটটার পৃথিবীতে থাকে না, রিমেইন করে না। তো এই বিষয়টাকে আমরা এখানে সহজ করে ব্যাখ্যা করেছি যে কার্বন ডাইঅক্সাইড ট্র্যাপ করে হিট, এটা উইদিন আর্থ অ্যাটমসফিয়ারের মধ্যে রেখে দেয়। অন্যথায় কি হতো, আদারওয়াইজ এই হিট আসলে স্কেপ করতো স্পেসে। এখানে স্কেপ দিয়ে মিন করছি চলে যাওয়া, স্পেসে চলে যেত। আর এই কারণে কি হয়, ফাইনালি এটা রেজাল্ট করে কিসে, এখানে রেজাল্ট হচ্ছে অ্যাকচুয়ালি এখানে ভার্ব হিসেবে আমরা ইউজ করেছি। ফাইনালি এটা রেজাল্ট করে হচ্ছে গ্র্যাজুয়াল রাইজ অফ অর ইন দ্য গ্লোবাল টেম্পারেচার। এরপর আমরা বলেছি যে এভরি ইয়ার thousands of tons of carbon dioxide is being released into atmosphere from sources such as power plants, mills, factories, cars and other modes of transports. এরপর আমরা এখানে বলছি যে প্রতি বছর বিভিন্ন ধরনের সোর্সেস থেকে, এবং মেনশন করেছি এই সোর্সেসগুলো থেকে থাউজেন্ডস অফ টনস অফ কার্বন ডাইঅক্সাইড এমিশন হচ্ছে বা রিলিজ হচ্ছে অ্যাটমসফিয়ারে। এখন আমরা একটা এক্সাম্পল দেব। ফর এক্সাম্পলের কেসে আমরা এখানে একটি ট্রানজিশন ওয়ার্ড ইউজ করেছি, ফর ইনস্ট্যান্স।
Humans have increased atmospheric carbon dioxide concentration by more than a third since the industrial revolution began. অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পর থেকে এ পর্যন্ত পৃথিবীতে যে কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন হয়েছে সেটা প্রায় 1/3 বেড়ে গেছে। সো এই বিষয়টাকে আমরা বুঝিয়ে বলেছি, যেহেতু আমরা ওখানে আইডিয়া দিয়েছিলাম, এক্সপ্লেন করার সময় আমরা বলেছিলাম যে বিভিন্ন সোর্স থেকে এই কার্বন এমিশনটা হচ্ছে, এবং সেখানে আরও আমরা এক্সাম্পল দিয়ে আমাদের অবস্থানকে শক্ত করে ফেললাম। এনিওয়ে, স্টেপ 4, যেহেতু ওয়ান্স এগেইন আমাদের কাছে চেয়েছে হোয়াট আর দ্য কজেস, কারণগুলা, মানে প্লুরাল চেয়েছে, সেক্ষেত্রে আমাদের স্টেপ 4 এখন ম্যান্ডেটরি হয়ে গেছে। আমরা যদি এই কেসে স্টেপ 4 না দিই তাহলে কি আমাদের স্কোর কাটা যাবে? ইয়েস, উই উইল সার্টেনলি লুজ স্কোর ফর দ্যাট। সো এখানে আমরা বলছি ইন অ্যাডিশন, deforestation is causing larger amounts of carbon dioxide to remain in the atmosphere. এখানে আমরা আরেকটা কারণ দেখালাম, ইন দিস কেস যেটা কার্বন এমিশন না সেটাকে ডিফরেস্টেশনকে নিয়ে আসলাম, ডিফারেন্ট একটি আইডিয়া দিলাম আমরা স্টেপ 4-এ এক্সট্রা আইডিয়া হিসেবে। তো আমাদের বডি পার্ট 1 ডান হয়ে গেল। এরপর যেহেতু আমাদের কাছে চেয়েছে সাজেস্ট সাম সলিউশনস, এখন আমরা সলিউশনস দিব এখানে। তো আমাদের সেকেন্ড বডি প্যারাগ্রাফে সলিউশন দেওয়া লাগবে। তো ওয়ান্স এগেন আমরা একটু ব্রেন স্টর্মিং করে নিই যে কীভাবে গ্লোবাল ওয়ার্মিং থামানো যায় বা মিটিগেট করা যায় প্রবলেমটাকে। তো আমরা যদি একটু ভাবি তাহলে আমরা শুরুতে আমাদের মাথায় যে আইডিয়াটা আসবে সেটা কি? গাছ লাগাতে হবে বেশি বেশি, অফকোর্স। এখন এই ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যে আপনাদের মাথায় প্রথমে যে আইডিয়াটা আসবে, এটা আসলে আমি আমার ক্লাস স্টুডেন্টদেরকে বলি আর কি সবসময় ভাবে, যে আপনাদের মাথায় প্রথম যে আইডিয়াটা আসবে এটা নেবেন না আপনারা, আপনি নেবেন হচ্ছে পরে যে আইডিয়াটা আসবে। কেন? কারণ অনেক সময় হয় কি যে আইডিয়াসগুলো যদি টু কমন হয়ে যায় তখন কিন্তু আপনি নিজের পয়েন্ট অফ ভিউ থেকেই বিচার করার চেষ্টা করেন, তখন পড়তে কিন্তু আমিও মজা পাচ্ছি না। ইন দ্য সেম ওয়ে IELTS examiners may not find it interesting as well, but it doesn't mean যে আমার এটা ভুল হবে, আমি আবারও বলে রাখছি। বাট আইডিয়াটা ভালো হলে তখন কি হয়, লেখার মানও বেড়ে যায়, এক্সামিনার্সও পড়তে তখন পছন্দ করবে। বাট ওয়ান্স এগেইন IELTS এর রাইটিংয়ে আইডিয়া রং এবং রাইট বলতে কোনো কথা নাই। আপনার আইডিয়াও যেমন সঠিক, আমার আইডিয়াও সঠিক, বাট কিভাবে স্টাবলিশ করছি যুক্তি দিয়ে, এক্সাম্পল দিয়ে, সেই বিষয়টা ম্যাটার করে। এনিওয়ে, তাহলে আমরা এখানে বলছি যে প্রমোট করব, আমরা একটু ডিফারেন্ট আইডিয়া দেওয়ার চেষ্টা করছি যে প্রমোট করব রিনিউয়েবল এনার্জি। অর্থাৎ আমরা যদি সাস্টেইনেবল এনার্জি বা গ্রিন এনার্জি ইউজ করি এবং প্রমোট করি তাহলে এই গ্লোবাল ওয়ার্মিংটাকে সলভ করা সম্ভব হবে, বা বন্ধ করা সম্ভব হবে, বা মিটিগেট করা সম্ভব হবে। এবং লক্ষ্য রাখতে হবে ওয়ান্স এগেইন আমরা অ্যাকচুয়ালি এই আইডিয়াটা অলরেডি দিয়েছে, গিভ মি এ সেকেন্ড, এই যে ইন্ট্রোডাকশন অলরেডি সলিউশন হিসেবে, মেজর সলিউশন হিসেবে অলরেডি ইন্ট্রোডাকশনে বলেছি। লক্ষ্য করুন আমরা এখানে বলেছি যে দ্য মোস্ট ভায়াবল সলিউশন টু অ্যাড্রেস দিস প্রবলেম উইল বি টু ইন্ট্রোডিউস রিনিউয়েবল এনার্জি। সো এখানে যেটা দিয়েছি ওই পয়েন্টটাই আমরা কিন্তু ওখানে ব্যাখ্যা করবো, কিপ দ্যাট ইন মাইন্ড। সো আমরা এখন এখানে পুরোটা লিখছি, শুরু করছি বডি পার্ট 2 লেখাটা, যেখানে আমরা সলিউশন অফার করছি, এবং এই ক্ষেত্রে আমাদের সলিউশন হচ্ছে প্রমোট রিনিউয়েবল এনার্জি। রাইট, ফার্স্ট সেন্টেন্স মেইন আইডিয়া, এখানে আমরা বলছি ইন অর্ডার টু মিটিগেট। আচ্ছা, এই কেসে সেকেন্ড সেন্টেন্সটা আমরা সেকেন্ড বডি প্যারাগ্রাফটা আমরা সরাসরি শুরু করেছি ইন অর্ডার টু মিটিগেট দিস প্রবলেম দিয়ে শুরু করেছি। এটা আমি রেকমেন্ড করি আমার স্টুডেন্টদেরকে, যখন আমরা কোনো বেশ করে কজ ইফেক্ট সলিউশন টাইপের এসের ক্ষেত্রে আমি বলি যে সলিউশন প্যারাগ্রাফটা সরাসরি আপনারা এই ফ্রেজ দিয়ে ওপেন করতে পারেন, তাহলে আমরা বলতে পারি ইন অর্ডার টু মিটিগেট দিস প্রবলেম governments and individuals need to reduce their dependence on fossil fuels and promote renewable energy. Renewable energy মানে হচ্ছে গ্রিন এনার্জি। আচ্ছা, এখন আমরা বিষয়টাকে ব্যাখ্যা করে বোঝাবো। আমরা জানি আমাদের স্টেপ 2 তে কাজ কি, ব্যাখ্যা করতে হবে পয়েন্টটাকে। ওয়ান্স এগেইন আবারও বলি, আসলে আমি এই কথাগুলো বলা যায় প্রত্যেকটা ভিডিও টিউটোরিয়ালসই বলেছি এবং আবারও বলছি, যখন আমরা ব্যাখ্যা করবো আমাদের ব্যাখ্যাটা কেমন হতে হবে, খুব সহজ সাবলীল হতে হবে। কারণ আমাদের অনেকের মধ্যেই ভুল ধারণা আছে যে আমরা আমাদের পয়েন্টগুলোকে যদি একটু মানে একটু ক্রিটিক্যাল করে লিখতে পারি, একটু কমপ্লেক্স, একটু কমপ্লিকেটেড করে লিখতে পারি, তাহলে মনে হয় আমাদের স্কোরটা বাড়বে, হুইচ ইজ কমপ্লিটলি রং। ঠিক আছে, সো আমরা এখানে কোনোভাবে এটাকে ইন্ট্রিকেট করার চেষ্টা করবো না, উই উইল ট্রাই টু মেক ইট ভেরি সিম্পল, খুব সহজ এবং সাবলীলভাবে। এবং আমি আমার ক্লাসে মাঝে মাঝে স্টুডেন্টদেরকে বলি যে আপনারা ব্যাখ্যাটা করবেন এমনভাবে যে আপনি ক্লাস 5-এ পড়েও বাচ্চাকে বোঝাচ্ছেন কোনো কিছু। এনিওয়ে, আই হোপ ইউ গট মাই পয়েন্ট। সো আমরা এখানে ব্যাখ্যা করছি যে টু এক্সপ্লেইন আমাদেরকে কি করতে হবে, উই মাস্ট ইউজ অল্টারনেটিভ সোর্সেস অফ এনার্জি such as plant derived biofuel, wind power, solar power to run mills, factories and transports.
ওকে, সো আমরা এখানে প্রমোট অ্যান্ড ইউজ রিনিউয়েবল এনার্জি বিষয়টাকে সহজ করে ব্যাখ্যা করলাম, এবং এই ব্যাখ্যা করতে গিয়ে দেখা যাচ্ছে আমরা কয়েকটা ভোকাব পাচ্ছি। প্রথমত প্ল্যান্ট ডিরাইভড, এর বাংলা অর্থটা দাঁড়ায় হচ্ছে গাছ থেকে প্রাপ্ত। ডিরাইভড এখানে এর একেবারে ডিরেক্ট আমরা যদি মিনিংটা পাওয়ার চেষ্টা করি তার হচ্ছে প্রাপ্ত। প্ল্যান্ট গাছ, ডিরাইভ প্রাপ্ত, তাহলে গাছ থেকে প্রাপ্ত বায়োফিউল। উইন্ড পাওয়ার, সোলার পাওয়ার অলরেডি আমরা ভোকাবগুলো জানি, এখানে নতুন একটা ভোকাব ডিরাইভ আমরা এটা পেলাম। এনিওয়ে, টু রান মিলস, ফ্যাক্টরিজ অ্যান্ড ট্রান্সপোর্টস। স্টেপ 3-তে আমরা জানি বরাবর কাজটা কি, এক্সাম্পল দিতে হবে, এবং এক্সাম্পলটা কি হতে হবে আমাদের মেইন আইডিয়ার সঙ্গে রিলেভেন্ট হতে হবে। সো আমরা মেইন আইডিয়াতে যেহেতু রিনিউয়েবল এনার্জি নিয়ে কথা বলেছি, এক্সাম্পলটা ওরকম হতে হবে। সো আমরা বলছি ফর এক্সাম্পল, many governments are encouraging the use of electric cars and providing subsidies to the manufacturers for fast production as well as to keep it affordable for the people. তো আমরা এখানে খুব সহজ করে এক্সাম্পল দিয়েছি যে অনেক সরকারি কি করছে এখন, এনকারেজ করছে ইলেকট্রিক কার্স, সেই সঙ্গে সরকার তাদেরকে কি করছে, প্রোভাইড করছে সাবসিডিজ, কাইন্ড অফ ফান্ডিং, যেটা মিন করছে যে ফান্ড করছে এই ম্যানুফ্যাকচারার্সদের যাতে করে তারা আরও দ্রুত এটা প্রডিউস করতে পারে, তাদের প্রোডাকশনটাকে ফাস্ট করার জন্য। আবার একই সঙ্গে এর দামটাও যাতে কি হয়, অ্যাফোর্ডেবল রাখা যায়, এই জন্য গভর্নমেন্ট তাদেরকে সাবসিডি দিচ্ছে। এখন আমি লেটস সে একটা ইলেকট্রিক কার প্রডিউস করলাম যে দাম অনেক বেশি, তাহলে তো আমার সাধারণ মানুষ কিনতে পারবে না একটা দেশে, তখন তো আর আসলে আমার যে মূল উদ্দেশ্য যেটা, সেই অবজেক্টিভ তো পূরণ হবে না, রাইট? এই জন্য আমরা এখানে খুব সহজ করে এই পয়েন্টটাকে নিয়ে এসেছি। অনেকে প্রশ্ন করতে পারেন যে হোয়াট ইফ আই ডোন্ট হ্যাভ দি এক্সাম্পল। আসলে এই সমস্ত কেসে যেটা হয় যে আমরা একটু জেনারেল করে এক্সাম্পল আনতে পারি, যেমন এই এক্সাম্পলটা আসলে কি, এটা আসলে সারা বিশ্বে এটা হচ্ছে, এটা খুবই জেনারেল একটা পয়েন্ট, সো উই ক্যান ডু দ্যাট। এনিওয়ে, এক্সাম্পল নিয়ে আমি আরও ডিটেলস কথা বলবো, যেহেতু আজকের লেকচারটা এমনিতে অনেক লং। হোপফুলি নেক্সট ক্লাসে আমি কীভাবে এক্সাম্পলটাকে আপনি মেক আপ করতে পারেন সেটা নিয়েও কথা বলবো নেক্সট কোনো একটা ক্লাসে। এনিওয়ে, সো আমরা এখানে এক্সাম্পল দিয়ে ফেললাম। এখন যেহেতু আমাদের সলিউশনস চেয়েছে, মনে আছে এই যে কোয়েশ্চেনে আমরা পড়েছিলাম যে হিয়ার্স দ্য কোয়েশ্চেন সাজেস্ট সাম সলিউশনস, প্লুরাল চেয়েছে, তার মানে মোর দেন ওয়ান সলিউশন দেখাতে হবে। তাহলে আমাদের স্টেপ 4টা কি হয়ে গেছে, ম্যান্ডেটরি হয়ে গেছে। তাহলে আমরা আরেকটা সলিউশন দেখাবো। স্টেপ 4-এ আমরা বলছি ইন অ্যাডিশন, সেই সঙ্গে আমরা আরও কী করতে পারি, ইন্ডিভিজুয়ালস ক্যান ক্রিয়েট রুফ গার্ডেন or vertical garden, especially those who are living in urban areas. সো আমরা এখানে আরেকটা ভোকাব পাচ্ছি, সেটা হচ্ছে ভার্টিক্যাল গার্ডেন, নতুন একটা ওয়ার্ড হয়তো বা আমাদের অনেকের জন্য, ভার্টিক্যাল। সো ভার্টিক্যাল গার্ডেন মোস্টলি মিন করে হচ্ছে যে বাসার ভেতর ভার্টিক্যাল গার্ডেন হতে পারে, ওই যে আমরা যেটা দেখতে পারি ভার্টিক্যাল স্ট্রাকচারের মধ্যে গাছগুলো প্ল্যান্ট একটার পর একটা থাকে রাখা হয়। আর জাস্ট আমার ভাষায় সহজ করে বোঝানোর চেষ্টা করলাম, যেটাকে বলা হচ্ছে ভার্টিক্যাল গার্ডেনিং বা ভার্টিক্যাল গার্ডেন, অথবা রুফ গার্ডেনকে আমরা সাজেস্ট করেছি। একটু বলি, না বললেই না, সেটা হচ্ছে যে আইডিয়া দেওয়ার সময় আমরা অনেকেই এই আইডিয়াসগুলোকে টু জেনারেল করে ফেলার চেষ্টা করি। যে আমরা অনেকেই বলি যে ইন অ্যাডিশন সেই সাথে কী করতে হবে, গাছ লাগাতে হবে, টু প্ল্যান্ট ট্রিজ। ঠিক আছে, এটা খুবই একেবারেই জেনারেল হয়ে গেছে বা টু ভেগ। আই মিন, এটাকে আমরা চেষ্টা করব একটু স্পেসিফিক কোনো কিছু বলার জন্য, স্পেসিফিক ওয়েতে আইডিয়া দেওয়ার জন্য। যেমন এখানে আমরা স্পেসিফিক করেছি, ইনস্টিড অফ সেইং প্ল্যান্টিং ট্রিজ, আমরা এখানে বলেছি যে রুফ গার্ডেন বা ভার্টিক্যাল গার্ডেনিং, এই পয়েন্টটাকে নিয়ে এসেছি। সো এতে করে আমার এক্সামিনার খুবই উইল বি ভেরি হ্যাপি অ্যাবাউট মাই রাইটিং। ইন আদার ওয়ার্ডস, আই উইল রিসিভ বেটার স্কোর। এনিওয়ে, সো আমরা এখন চলে যাব থার্ড বডিতে। একটু বলে রাখা ভালো এগেইন, যেহেতু আইএলটিএস-এর কজ এফেক্ট সলিউশন টাইপ এসেতে আমরা জানি যে মোস্ট অফ দি কেসে 2টা চাই, 3টা চায় না। ধরা যাক আমাদের এই এসের জন্য একই সঙ্গে চেয়েছে, একই সঙ্গে আমাদের কাছে চেয়েছে হোয়াট ইজ দ্য কনসিকোয়েন্স, এবং আমাদেরকে কনসিকোয়েন্সও দেখাতে হবে। যদি এমন হতো যে সাজেস্ট সাম সলিউশনস চাইনি, চেয়েছে হোয়াট আর দ্য কজেস অ্যান্ড হোয়াট ইজ দ্য কনসিকোয়েন্স, তাহলে আমাদের এই যে সেকেন্ড বডিতে আমরা সলিউশন দেখিয়েছি এটা লাগতো না, তখন আমাদের সেকেন্ড বডিতে চলে আসতে হচ্ছে কনসিকোয়েন্স পার্টটুকু। এনিওয়ে, এখন আমরা দেখাবো কনসিকোয়েন্স। তো আমরা কনসিকোয়েন্সের ব্যাপারে একটু ব্রেইনস্টর্মিং করে ফেলি। গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে কি হচ্ছে আমরা জানি, সবার মাথায় কোন আইডিয়াটা আসবে, অফকোর্স রাইজ ইন সি লেভেল। মানে কি, অনেক নিচু এরিয়া, পৃথিবীর অনেক নিচু অঞ্চল বা অনেক আইল্যান্ড নেশনস কি হয়ে যাবে, ডুবে যাবে। ভেরি ফার্স্ট আইডিয়া যেটা আমাদের মাথায় চলে এসেছে অলরেডি। সো আমরা এটা এখন লিখব। তাহলে আমরা চলে যাচ্ছি বডি 3-তে। বডি 3-তে
আমরা কনসিকোয়েন্স দেখাচ্ছি আমাদের এখানে যে পয়েন্টটা নিয়ে আমরা কাজ করব সিঙ্কিং অফ লো লাইং এরিয়াজ আমরা চাইলে আবার কিন্তু এটাও বলতে পারি এক্সট্রিম ওয়েদার কন্ডিশন এই বিষয়টা নিয়েও কাজ করতে পারি এর কনসিকোয়েন্স হিসেবে এগেইন আইডিয়াজ আর নেভার রং অর রাইট ইট জাস্ট লাইক ইটস মাই আইডিয়া অ্যান্ড ইটস ইয়োর আইডিয়া ওকে বাট এগেইন আইডিয়াসগুলো আবার রেলেভেন্ট হতে হবে কোয়েশ্চেনের সঙ্গে বা টপিকের সঙ্গে এখন গ্লোবাল ওয়ার্মিংয়ের কনসিকোয়েন্স হিসেবে আমরা বলতে পারি এক্সট্রিম ওয়েদার কন্ডিশন তৈরি হবে অথবা বলতে পারি অনেক নিচু ভূমি বা সি লেভেল বেড়ে যাবে বা নিচু ভূমি ডুবে যাবে একই কথা কিন্তু এর চাইতে অন্য এমন একটা পয়েন্ট নিয়ে আসলাম আইডিয়া নিয়ে আসলাম যেটা আসলে ডাজেন্ট কাইন্ড অফ কানেক্ট উইথ আ কোয়েশ্চেন বা রেলেভেন্ট তাহলে কিন্তু হবে না ওকে এনিওয়ে তাহলে আমরা এই পয়েন্টটাকে লিখছি স্টেপ 1 আমাদের কাজ হলো মেইন আইডিয়া এই কথাটাকে খুব সহজ করে নিয়ে আসবো Due to continuous warming of the planet, experts believe that many low-lying areas and island nations may sink underwater in the next few decades. Decades মানে হচ্ছে আমরা সবাই জানি সেটা কি What's the meaning of decades? দশক সো এখানে আমরা বলছি যে এক্সপার্টসরা ধারণা করছে বা বিলিভ করে যে নেক্সট ফিউ ডেকেডসের মধ্যে কি হবে অনেক লো লাইং এরিয়া বা আইল্যান্ড নেশনস পানির নিচে চলে যাবে কেন ডিউ টু কন্টিনিউয়াস ওয়ার্মিং ডিউ টু ইউজ করেছে যার বাংলা অর্থ হচ্ছে কারণ অর্থাৎ বিকজ অফ এর একটি ভালো সিনোনিম হিসেবে আমরা ডিউ টু ইউজ করেছি সো এটা আরেকটা নোট ওয়ার্দি ভোকাবুলারি অর ফ্রেজ ফর আস এনিওয়ে এখন আমরা এই পয়েন্টটাকে ব্যাখ্যা করব মেন আইডিয়াতে যে পয়েন্টে নিয়ে এসেছিলাম সেই পয়েন্টটাকে স্পেসিফিকলি ব্যাখ্যা করতে হবে এবং খুব সহজ করে ব্যাখ্যা করব তখন আমরা বলছি যে দিস ইজ বিকজ এর কারণটা হলো ভ্যাস্ট অ্যামাউন্ট অফ পোলার আইস অ্যান্ড গ্লেশিয়ার্স have already been melting at an unprecedented rate আরেকটা চমৎকার ভোকাব চলে এসছে আনপ্রেসিডেন্টেড যার বাংলা অর্থ হচ্ছে অভূতপূর্ব মানে এর আগে কখনো এরকমটা দেখা যায়নি বা কখনো হয়নি আচ্ছা অ্যান্ড দিস ইজ কজিং দ্য রাইজ ইন সি লেভেল এবং এর কারণে কি হচ্ছে সি লেভেল রাইজ করছে ইফ ইট কন্টিনিউস এবং এখানে ভালো একটা ভার্ব ইউজ করেছি কজিং অনেকেই এই সমস্ত জায়গাতে খুব ভুলভাবে সিনোনিম ইউজ করি যেমন আমরা সবাই ক্রিয়েট ইউজ করি কিন্তু ক্রিয়েট কি এই জায়গাতে আসবে না তো আমাদের কোলোকেশনটা বোঝা লাগবে আমি কোলোকেশনের উপর সম্পূর্ণ একটা ডিফারেন্ট ভিডিও করব কারণ আমি দেখেছি আমার এক্সপিরিয়েন্স থেকে কোলোকেশনটা জানা থাকলে আমাদের ইংলিশটা খুব সহজ হয় এবং আমাদের লেখার মান ভালো হয়ে যায় আমাদের স্পিকিংয়ের মানও ভালো হয় সো এখানে ক্রিয়েটিং না বলে আমরা বলবো হচ্ছে কজিং এনিওয়ে এরপর চলে আসি পরের সেন্টেন্সটাতে ইফ ইট কন্টিনিউস টু মেল্ট অ্যাট দিস রেট সি ওয়াটার উইল সুন ডিভাওয়ার মেনি পার্টস অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড কজ আ পার্মানেন্ট ডিস্ট্রাকশন অফ হিউম্যান অ্যান্ড ওয়াইল্ড লাইফ হ্যাবিট্যাটস চমৎকার কিছু ভোকাব এখানে চলে আসছে আমাদের শেখার জন্য ডিভাওয়ার আমরা আসলে ডিভাওয়ার ওয়ার্ডটা যেমন আমি সম্ভবত 3rd বা 4th ক্লাসে বলেছিলাম যে আমরা চেষ্টা করবো মাঝে মাঝে কিছু স্পাইসি ওয়ার্ড ইউজ করার জন্য স্পাইসি ওয়ার্ড বলতে বোঝাচ্ছি যে ওয়ার্ডগুলা আমার রিডার্সকে একটু ফান দিবে বাট কিপ দ্যাট ইন মাইন্ড এর মানে না যে আমি নন একাডেমিক ওয়ার্ড ইউজ করবো ওকে সো আমাদেরকে একাডেমিক ওয়ার্ড ইউজ করতে হবে একই সঙ্গে আমরা চেষ্টা করবো একটু ইন্টারেস্টিং ওয়ার্ড দেওয়া যায় কি না সো আমরা যদি ডিভাওয়ার ইউজ করি এখানে এই ডিভাওয়ারের বাংলা অর্থ আক্ষরিক বাংলা অর্থ হচ্ছে কোনো কিছু গিলে খেয়ে ফেলা আসলে এখানে আমরা গিলে খেয়ে ফেলা বলতে বোঝাচ্ছি যে সি ওয়াটার কি করে ফেলবে একেবারে সবকিছু গ্রাস করে ফেলবে এই অর্থে এখানে এসেছে সো লিখলাম সি ওয়াটার উইল সুন ডিভাওয়ার many parts of the world and cause a permanent destruction of human and wildlife habitats আচ্ছা স্টেপ 3 এক্সাম্পল যে আমাদের স্টেপ 3 তে কাজ হচ্ছে এক্সাম্পল দিতে হবে এবং এই এক্সাম্পলটা কেমন হতে হবে সবসময় আমি সবসময় এই কথাটা বলি এক্সাম্পলটা যাতে রেলেভেন্ট হয় মেন আইডিয়ার সঙ্গে যদি রেলেভেন্ট না হয় আমাদের স্কোর সিগনিফিকেন্টলি কাটা যাবে এখানে সো কিপ দ্যাট ইন ইউর মাইন্ড তো আমরা এক্সাম্পল দিচ্ছি ফর ইনস্ট্যান্স যেহেতু আমাদের আইডিয়া ছিল মেন আইডিয়াতে ছিল যে লো লাইং এরিয়া বা আইল্যান্ড নেশনস ডুবে যাবে সো আমরা ওরকম একটা এক্সাম্পল দিচ্ছি many Pacific islands including Kiribati have started to go under water because of the rise in sea level so এখানে আমরা এক্সাম্পলে দিলাম যে অনেক প্যাসিফিক আইল্যান্ডস ইনক্লুডিং কিরিবাতি হচ্ছে প্যাসিফিক একটি আইল্যান্ড যেটি অলরেডি ডুবে গেছে বলা যায় এর মোস্ট অফ দি পার্ট অলরেডি ডুবে গেছে আচ্ছা তো এখন অনেকের মনেই প্রশ্ন আছে আচ্ছা হোয়াট ইফ আই ডোন্ট নো দিস ইনফরমেশন বা আমি জানি না এরকম আসলে কিরিবাতি নামে একটা আইল্যান্ড অলরেডি ডুবে গেছে কি করবো সেক্ষেত্রে আমরা একটু জেনারেল থাকবো আমরা এখানে জাস্ট তখন বলে ফেলবো যে many Pacific islands have started to go under water because of the rise in sea level বাট চেষ্টা করবো একটু স্পেসিফিক করার জন্য সেক্ষেত্রে ভালো হবে এনিওয়ে তো আমরা এক্সাম্পল দিলাম যেটা আমাদের মেন আইডিয়াকে পুরোপুরি রিফ্লেক্ট করছে
এই তো আমাদের থার্ড বডিটা হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে কনক্লুশনটা একটু সাবধানে করতে হবে। তো চলুন আগে পড়ে ফেলি যে আমরা কনক্লুশনে কি লিখব। ইন কনক্লুশন দিস এসে এখান থেকে এই পর্যন্ত মুখস্থ করবেন, একেবারে এই পর্যন্ত, যে কোনো টাইপের এসের ক্ষেত্রেই। তাহলে ইন কনক্লুশন দিস এসে বেসড অন দি রিফ্লেকশন সিন অ্যাবাভ ফার্মলি বিলিভস দ্যাট both government and individuals must act immediately and do everything at their disposal in order to save our planet from the biggest threat against humankind. আচ্ছা, এখানে আমরা একটা কাজ কখনোই করতে পারবো না, কনক্লুশনে মনে রাখবেন। সেই কাজটা কি? কনক্লুশনে সেই কাজটা হচ্ছে আমরা কখনোই নতুন কোনো আইডিয়া ইন্ট্রোডিউস করবো না এখানে। ডোন্ট ইউ এভার ডু ইট। তো আমাদের কনক্লুশন তাহলে কাজটা কি? কাজটা হলো সিম্পলি আমরা ওই যে বডি প্যারাগ্রাফগুলোতে যে ধরনের কথা বলেছি, যে আইডিয়াগুলো দিয়েছি, ওগুলাকে রিস্টেট বা রিফ্রেস করবো। এই হচ্ছে আমাদের কনক্লুশনের কাজ। তো আমরা এখানে জাস্ট কি বলেছি যে গভর্নমেন্ট এবং ইন্ডিভিজুয়ালসকে কি করতে হবে? ইমিডিয়েটলি মাস্ট অ্যাক্ট ইমিডিয়েটলি, খুব দ্রুত স্টেপ নিয়ে ফেলতে হবে। ওই কথাটাকে কাইন্ড অফ আমরা রিফ্রেস বা রিস্টেট করেছি। সেই সঙ্গে আমরা কয়েকটা ভোকাব আছে এখানে, সেখানেই ডু এভরিথিং অ্যাট দ্য ডিসপোজাল। এখানে অ্যাট দ্য ডিসপোজাল বলতে মিন করছে যে যার সাধ্যে যতটুকু আছে, এরকম অর্থে মিন করছে যার যতটুকু করণীয়, যে যতটুকু পারে ততটুকু একেবারে করবে, এই অর্থে মিন করছে ডু এভরিথিং অ্যাট দেয়ার disposal in order to save our planet from the biggest threat against humankind. So এই তো আমরা আমাদের আজকের লেকচার বা ক্লাসটুকু শেষ হয়ে গেল।